আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের রোজ রাতে নিয়মিত আয়োজন ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। আমরা এই অনুষ্ঠানে সাম্প্রতিক এবং জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করি এবং বিদগ্ধ বিশিষ্টজনেরা আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হন, শোনান তাদের বিশ্লেষণ এবং তাদের অভিমত। আমরা আজকে আলোচনা করতে চাই আমাদের খুব পুরনো একটি বিষয়, যে বিষয়টি নিয়ে গত অনেক বছর ধরে আমরা নিয়মিতই আলোচনা করছি, সড়কের শৃঙ্খলা। সাম্প্রতিক সময় আমাদের হাতে বেশ কিছু তথ্য। গতকালকে আমরা দেখলাম যে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এবং বাস রুট রেশনালাইজেশন কমিটির সভাপতি ব্যারিস্টার শেখ ফজলুন নূর তাপস তিনি একটি সভা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে খুব শীঘ্রই ঢাকা শহরে বাস কোম্পানির সংখ্যা কমিয়ে আনা হবে এবং বাইরের বাস ঢাকা শহরের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। ফলে এই পুরো বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। চারজন অতিথি আমাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন, রয়েছেন পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সালেউদ্দিন, রয়েছেন বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের টিম লিডার হুমায়ুন রশিদ খলিফা এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি সাদিকুর রহমান হিরু। চারজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। সড়কের শৃঙ্খলা বিষয়ে আমাদের আজকের এই আলোচনা, এবং আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেই বিষয়ের প্রথম আলোচনা শুনতে আমরা একটু যেতে চাই স্থপতি মোবাশ্বের হোসেন। স্থপতি মোবাশ্বের হোসেন, আমরা অনেক বছর ধরে ঠিক এই বিষয়টি নিয়ে আলাপ করছি, আপনার সঙ্গেও এই বিষয়টি নিয়ে অনেকবার আলাপ হয়েছে, এই অনুষ্ঠানে অনেকবার যুক্ত হয়ে আমরা এই বিষয় নিয়ে কম কথা বলিনি, অনেক কথা বলেছি, কিন্তু আমরা আসলে এতদিন পর্যন্ত কার্যকর বাস্তবায়ন বা অগ্রগতি সেই অর্থে দেখিনি। যদিও করোনা ভাইরাসের কারণে, বৈশ্বিক মহামারীর কারণে অনেক কিছু স্থবির হয়েছিল, ধীরে ধীরে আবারও আমরা স্বাভাবিক জনজীবনে ফিরছি। তো আপনার কাছে শুনতে চাই যে সাম্প্রতিক অগ্রগতি হচ্ছে এবং মেয়র মহোদয় তিনি বলেছেন যে খুব শিগগিরই আমরা আসলে ধীরে ধীরে পুরো বিষয়টি দৃশ্যমান হতে দেখব। তো আপনার কাছে একটু শুনতে চাই আপনার পর্যবেক্ষণ, আপনার কাছে কি মনে হচ্ছে, কি মনে হলো? গত অনেক দিন ধরে আপনারা এই বিষয়টি নিয়ে এক ধরনের নজরদারি করছেন, মনোযোগ রাখছেন এবং কথা বলছেন, বিশ্লেষণ করছেন, তো এখন এই পর্যায়ে এসে কি মনে হচ্ছে? এখন তো শব্দগত তথ্যটুক জানি যে রেশনালাইজেশন বা রুট ফ্র্যাঞ্চাইজ করার চিন্তা ভাবনা করছে দক্ষিণ দক্ষিণ উত্তর দুটি মিলিয়ে ঢাকা শহর। দুজনকে একসাথে বসতে হবে, একসাথে বসে সিদ্ধান্ত নিতে হবে, ট্রান্সপোর্ট বিশেষজ্ঞদের নিয়ে আসতে হবে এবং বাসের মালিক এবং শ্রমিক দুই পক্ষকে নিয়ে কিন্তু কথা বলতে হবে। কারণ ঢাকা শহরে যত অ্যাক্সিডেন্ট হয় সবগুলি ড্রাইভারদের কারণে হয়। ড্রাইভারদের কারণে কেন হয়? কারণ ড্রাইভাররা নিজেদের ভিতরে প্রতিযোগিতা করতে বাধ্য হয়, কারণ তাদের দৈনন্দিন আয়ের উপরে তাদের বেতন, কারণ মাসিক কোনো বেতন নাই। যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে শ্রমিক যেরকম বা আমি আপনি চাকরি করলে পরে মাসের শেষে বেতন পাই, ছুটি পাই, ইন্স্যুরেন্স থাকে, তারপরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকে। কিন্তু বাংলাদেশের 80-90% ড্রাইভারদের এই সুযোগ সুবিধা নাই। দিনে যান বা তার 1% মালিককে দিতে হবে নির্ধারিত অ্যামাউন্ট, বাকি অংশ 10 টাকা পেলে তোমার ভাগ করে নিতে হবে, 10,000 টাকা পেলেও তুমি ভাগে, সেটা তোমার। এই যে অবাস্তব চিন্তার কারণে একই কোম্পানির, আমরা যদি এইখানে আমরা এখানে বহুবার আলোচনা করেছি, একই কোম্পানির দুইটা বাসের ভিতরে প্রতিযোগিতা হওয়ার কারণ কি? এখন কোম্পানি করলেই কিন্তু অবস্থাটার সমাধান হবে না। কোম্পানি রুট ফ্র্যাঞ্চাইজ, আমরা যে জিনিসটা বারবার বলেছি যে একটি রুটে একটি রঙের গাড়ি, এই গাড়িটির মালিক হলো ওই কোম্পানি। কোন অবস্থায় এই গাড়ির মালিককে কার পয়সায় কেনা হয়েছে ওই কোম্পানির মাধ্যমে এটা বিবেচনায় নিয়ে আসতে হবে। এবং যেই মুহূর্তে কোম্পানি হবে, কোম্পানি আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিককে এই গাড়ির সাথে সম্পৃক্ত তাদেরকে সমস্ত কিছু সুযোগ সুবিধা দিতে হবে। যেই মুহূর্তে ড্রাইভার জানবে যে তার আয় দৈনন্দিন আয়ের সাথে তার বেতন বা তার জীবন ধারণ নির্ভর করছে না, তখনই তার ভিতরে সহনশীলতা আসবে, ধৈর্য আসবে, শেখার আগ্রহ হবে, মানুষের প্রতি তার ভালোবাসা থাকবে। এই সব কিছু মিলিয়ে কিন্তু রুট ফ্র্যাঞ্চাইজ বা রুট রেশনালাইজ করাটা নির্ভর করে। এটা যত কম করা যাবে ঢাকা শহরে, আমি আবারও বলছি, এই সংখ্যাটি যত কম করা যাবে কোম্পানি, তত আপনার সুস্থ সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে। না হলে
3টি 4টি 5টি জায়গা যদি আমরা 15টি 20টি রুট করি এবং তার এক একটা রুটের জন্য এক একটা কোম্পানির মালিক দেই, তখন এই মালিকেই যুদ্ধ লেগে যাবে যে ওই রুটে যেটি আসলে বেশি এখন আয় হচ্ছে, হচ্ছে, আমরা আমার প্রতিনিয়ত গাড়ি আসলে ওইখানেই দেখছি, চলবে। সেটি এখন দেখছি। আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আপনার কাছে আরো শুনতে চাইবো যে সমস্যাগুলো কোথায়, এবং বছরখানেক আগে আমরা এই বিষয় নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আমাদের হাতে কিছু সমস্যা এক্স্যাক্টলি। আমাদের সামনে এসেছিল। এখন আসলে সেই সমস্যাগুলো কি এখনো রয়ে গেছে এবং সমাধান কি কি, এগুলো নিয়ে আলাপ শুনবো আপনার কাছে। আমাদের সঙ্গে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের টিম লিডার হুমায়ুন রশিদ খলিফা আছেন। আমরা তার কাছেই বরং একটু শুনতে চাই যে সর্বশেষ নিশ্চয়ই তারা কিছু কাজ নিশ্চয়ই এর মধ্যে এগিয়ে নিয়েছেন, তো সেই অগ্রগতির খবর যদি তিনি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন, জনাব খলিফা। জি জি এটিএন নিউজ কর্তৃপক্ষকে এবং কলাকুশলীদেরকে এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। আপনাকেও যারা ধন্যবাদ শ্রোতা আমাদের সাথে দর্শক যুক্ত আছেন হবার তাদেরকে জন্য। ধন্যবাদ জানাই। আমরা যে কাজটি করতে যাচ্ছি এখন, এই কাজটি আসলে নতুন কিছু না। নতুন হলো যে এই মূল যে কাজটা, সেই কাজটাকে বাংলাদেশের বা ঢাকা শহরের সাথে খাপ খাইয়ে নেওয়া। তো এই জিনিসটা, যেমন আমাদের মূল কথাটা হলো যে ফ্রাঞ্চাইজি চুক্তির মাধ্যমে কোম্পানি বাস চালাবে ঢাকা শহরে, এটা হলো একটা মুদ্রা কথা। আর এর পরের কথাটা হলো যে এই বিশৃঙ্খলা এবং কম্পিটিশন, এটা বন্ধ করার জন্য আমরা যে অপারেশনাল যে মডিউল বা ফাইন্যান্সিয়াল যে মডেল, সেটা আমরা দিয়েছি, সেটাও বিশ্বব্যাপী স্বীকৃত একটা মডেল। সেটা হলো গ্রস কস্ট কন্ট্রাক্ট সিস্টেম বলা হয় ওটাকে। এই সিস্টেমের মাধ্যমে হলো এই গ্রস কস্ট কন্ট্রাক্টিং হলো ফ্রাঞ্চাইজি কন্ট্রাক্ট যখন হবে, সেই কন্ট্রাক্টের সময়ই ওই কোম্পানির সাথে অথরিটির যে চুক্তি হবে, সেই চুক্তিতে বলা থাকবে তুমি পার কিলোমিটার এত টাকা করে পাবা। কাজেই ওই ফেয়ার বক্সের উপরে তাকে আর মাথা ঘামানোর দরকার নেই। মানে ভাড়া কত কালেকশন হলো, এটা নিয়ে বাস মালিকের আর বা কোম্পানির মাথা ঘামানোর দরকার নেই। কাজেই কম্পিটিশন আমরা আশা করি, মানে কোম্পানি বেশি হোক কম হোক, কম্পিটিশন তো থাকবে না। কারণ সে তো দিন শেষে তার কত কিলোমিটার চললো তার উপরে নির্ভর করে সে তার বিল করবে এবং সে বিল পেমেন্ট পাবে। এখন এবং এটা চুক্তির সময় এটা ঠিক হয়ে যাবে সে কত করে পাবে। আর আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আরেকটা জিনিস আছে, যেটা একটু আগে মোবাশ্বের ভাই বললেন যে কোম্পানি একটু কম করার জন্য। আমরা কোম্পানি কম করার চেষ্টা করেছিলাম। আমাদের প্রথম প্রস্তাব ছিল 6টি কোম্পানি, তো 6টি ক্লাস্টার বা গুচ্ছ করে 6টি কোম্পানি। তা আমরা এখনো 6টি ক্লাস্টার শহরের জন্য করেছি, আর শহর থেকে শহরতলিকে আলাদা করে ফেলেছি। শহরতলির গাড়ি আর ঢুকবে না শহরে। এবং এটার জন্য আমরা একটা মানে সীমানা ঠিক বলা যাবে না, কতগুলো ট্রান্সফার স্টেশন সাজেস্ট করেছি। ওইদিকে উত্তরে আব্দুল্লাপুর, এইদিকে ঝিলমিলের কাছে জমি অলরেডি দেখা হয়ে গেছে, ওখানে ফিজিবিলিটি চলতেছে ওটারও। আব্দুল্লাপুরের কাছে বিরুলিয়াতেও জমি দেখেছে সরকার, এবং ওখানে ফিজিবিলিটি স্টাডি চলতেছে ডিপুর জন্য, ট্রান্সফার স্টেশনের জন্য। ওইদিকে আপনার পূর্ব দিকে কাঁচপুর ব্রিজের ওই পাশে ব্রিজ বানানোর সময় যে সড়কের যে জমিটা ছিল, আমরা ওটাকে দাবি করেছি, তো ওখানেও ফিজিবিলিটি স্টাডি চলতেছে ওখানে। আবার ঝিলমিলের ওখানে, যেখানে আপনার বুড়িগঙ্গা নদীর 2টা সেতু গিয়ে, সেতু থেকে রাস্তা গিয়ে যে জায়গাটা মিলেছে, ওই জায়গাটাতে আমরা সিলেক্ট দেখে এসেছিলাম এবং বলেছিলাম যে এই জায়গায় একটা হতে পারে। মানে ওই শহরতলির গাড়িগুলো এই সমস্ত জায়গায় এসে থেমে যাবে। আর এই দিকটাই হলো আমরা হেমায়েতপুরে দিয়েছি, কারণ গাজীপুরে খুব বেশি কনজেস্টেড হয়ে যায়। হেমায়েতপুরে আমরা দিয়েছি। হেমায়েতপুরে দেওয়ার আরো একটা কারণ হলো, হেমায়েতপুরে ওই যে মেট্রো হবে এইখান দিয়ে, যেটা ওই মেট্রোর ওখানে ডিপো হবে, তো ওর পাশে আমরা সিলেক্ট করেছি যাতে মানুষ ওই সুবিধাটা ভোগ করতে পারে। তো এইভাবে আমরা আগাচ্ছি এখন। আর আমরা যেহেতু শহরে ঢুকতে পারবে না, যেটা কথা হলো সেটা হলো ওই ট্রান্সফার স্টেশন গুলোতে এসে সবাই ভিতরে ঢুকবে। আপনি একটু আগে বলছিলেন যে আমরা আসলে গত অনেক বছর ধরে পুরো বিষয়টা নিয়ে আলাপ করছি, যখন থেকে এই পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার, আমরা তখন যে 6টি কোম্পানির কথা এবং 6টি ক্লাস্টারের কথা শুনছিলাম, এটি আপনি বলছিলেন যে আপনারা এখনো সেটি চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত 22টি কোম্পানি এবং 42টি ক্লাস্টার রুটের কথা ভাবা হচ্ছে। এটি আসলে কেন, মানে কেন এটি কমানো সম্ভব হলো না? জি, আমি একটা জিনিস বলি, এখনো আমাদের তো শহরের ভিতরে 6টা ক্লাস্টার আছে, শহরের বাইরে 3টা ক্লাস্টার আছে। হ্যাঁ, তো এখন শহরের ভিতরে 6টা ক্লাস্টারকে 6টা কোম্পানি এখনো করা যায়, কিন্তু এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, যদি আপনি 6টা কোম্পানি করেন তাহলে কোম্পানিগুলি অনেক বড় হয়ে যায়, যেটা আমাদের এখানে ম্যানেজ করা হয়তো ডিফিকাল্ট হয়ে যাবে। এবং বিশ্বব্যাংকের কিছু এক্সপার্টস এখানে ঢাকায় একবার এসেছিলেন, যারা এই কোম্পানি বেসিস এবং ফ্রাঞ্চাইজি চুক্তির মাধ্যমে কোম্পানি বেসিসে চালানো যারা প্র্যাকটিস করতেছেন এখন, যেমন দিল্লি থেকে এসেছিলেন, যেমন সিওল কোরিয়া থেকে এসেছিলেন,
কলম্বিয়া, ওখান থেকে এসেছিলেন। ওনারা যে আলোচনাগুলি করেছেন এবং ওনাদের সাজেশনই হলো যে আপনারা 500-র উপরে গাড়ি দিবেন না একটা কোম্পানিতে, দেন ইট বিকামস আনম্যানেজেবল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মেইনটেনেন্স, ওর অপারেশন, ওর ওর ফ্লিট ডিজাইন করা, ওর মানে আপনার একটা জিনিস হলো কি, আমরা যেহেতু প্রস্তাবটা করলাম যে এটাতে গ্রস কস্ট কন্ট্রাক্টে চলবে, তো এখন ওই ফ্লিট সাইজ এবং ফ্লিটের যে হেড অন টাইম যেটাকে আমরা বলি, মানে কতক্ষণ পর পর ছাড়বে, হেড অন টাইম, পিক আওয়ার, অফ পিক আওয়ারে, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ হলো যে সে চালাইলে তো বিল পাবে, কিন্তু আমারও তো আবার অপটিমাম প্যাসেঞ্জার নিয়ে তাকে চালাইতে দিতে হবে। এক্স্যাক্টলি এইসব জিনিসগুলি বিবেচনা করে ওরা কিন্তু আমাদেরকে সাজেস্ট করেছিল ওয়ার্ল্ড ব্যাংকের থেকে, মানে যারা এগুলো অলরেডি ইমপ্লিমেন্ট করেছে তাদের সাজেশন হলো 500-র নিচে গাড়ি রাখবেন আপনারা। আপনার কাছে আমাদের আরো কিছু প্রশ্ন আছে জনাব হুমায়ুন রশিদ খলিফা, আপনার কাছে যথাসময়ে ফিরবো এবং অন্য আলোচকরাও নিশ্চয়ই পয়েন্ট ধরে ধরে নিশ্চয়ই আলোচনা করবেন। আমরা একটু পরিবহন মালিক পক্ষের একজন নেতা আছেন, আমরা মাঝে মধ্যে তার সঙ্গে আমরা কথা বলি, সাদিকুর রহমান হিরু, যিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এখন সিনিয়র সহসভাপতি। সাদিকুর রহমান হিরু, আমরা এই প্রসঙ্গটি নিয়ে যখনই আলোচনা করবার আমরা ঠিক করি তখনই আপনাকে আমরা চেষ্টা করি আলোচনায় রাখতে। বহুবার আমরা এই বিষয়টি নিয়ে আপনার কাছে বহু প্রশ্ন নিয়ে এসেছি। তো এখন তো কিছুটা দেখলাম যে অগ্রগতি হচ্ছে, আমরা 6টি কোম্পানি থেকে বেড়ে এখন 22টি কোম্পানি হচ্ছে এবং অনেকগুলো পয়েন্ট আমরা পেলাম যে প্রতি কিলোমিটার হিসেব করে বিল পাবে বাস মালিকরা এবং বেতনভোগী পরিবহন শ্রমিক হবে, যেটি অনেক বছরের আলোচনা। তো এরকম অনেকগুলো বিষয় কিন্তু এলো। তো আপনার কাছে শুনতে চাই যে দীর্ঘ অনেক বছর কিন্তু আমরা অপেক্ষা করছি, শুধু কথাই বলে যাচ্ছি, অগ্রগতি বাস্তবায়ন আমরা আসলে দেখছিলাম না। এখন হয়তো খুব শীঘ্রই কিছু কিছু দৃশ্যমান হতে শুরু করবে। সাম্প্রতিক সভা থেকে আমরা এরকমই একটা আশ্বাস এবং আভাস পাচ্ছি। তো আপনার কাছে কি কি মনে হচ্ছে, কি কি চ্যালেঞ্জ আছে সামনে এটি বাস্তবায়নে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এটিএন দর্শকদেরকে এবং এখানে যারা উপস্থিত আছেন আজকে, সবাই আমার খুবই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তো আমি একটু কথা বলি, দয়া করে একটু শুনবেন। আমি এই যে মাননীয় মেয়র মহোদয় নতুন করে যে 2টা মিটিং উনি করলো, গত 10 তারিখে গতকালকে এবং 8 তারিখে একটা, দুটো মিটিং এ আমি উপস্থিত ছিলাম। তো বিষয়টা হলো যে এখানে আমি যেটা জানি, ওনারা মিটিং এর মধ্যে অনেক যারা জ্ঞানীগুণী বুদ্ধিমান যারা কথা বলেন, তারা আসলে বিভিন্ন প্রসঙ্গ আসতে গেলেই বিশেষ করে লন্ডন, ইউরোপের বিভিন্ন কান্ট্রি সম্পর্কে রেফারেন্স নিয়ে আসে। কিন্তু আবার আমি লক্ষ্য করছি এই রেফারেন্সটা একটা জায়গায় এসে আবার ঘুরে ঘুরে বাংলাদেশের প্রেক্ষাপটটা এসে পড়ে। আমি যেটা জানি, আমিও মাঝে মাঝে বিদেশ বিভিন্ন কারণে যাই, তো আমি যেটা দেখি যে এই ধরনের যান, বিশেষ করে যে ধরনের সিস্টেম বাংলাদেশে আমরা করতে চাচ্ছি, এবং সবাই আমরা আন্তরিক, মালিক শ্রমিক সবাই আন্তরিক। তো আগে তো বলেন আমি শ্রমিক সংগঠনের সহসভাপতি, আমি মালিক সমিতি না, সংশোধন করে নিচ্ছি। আমি কিন্তু আপনার তো বোধহয় মালিক সমিতিরও বোধহয় একটি পরিচয় আছে, এর আগে আপনার সাথে আমরা যৌথভাবে আমরা যখন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আমরা নেতা, ওইভাবে কাজ করি। আমরা সবই মানে মালিক শ্রমিকের স্বার্থ সবই আমরা দেখি। জি জি জি। তো যেটা আমি বলছিলাম যে আমরা বিদেশে যেটা যাচ্ছি, যে আমরা দেখছি, আমরা কি দেখি, আমরা হংকং যান, চীন যান, সেখানে দেখবেন যে চালকের আসনে যে বসে থাকে তার মধ্যে দেখবেন যে গ্লাভস সাথে থাকে, সানগ্লাস থাকে, ভালো কাপড় চোপড় থাকে, হ্যান্ডসাম বডি, এবং তারা খুব পারদর্শী এবং তারা খুব কিন্তু ট্রেন্ড থাকে যে কিভাবে একটা গাড়ি চালাবে, যাত্রীদের সাথে কি আচরণ করবে, কোথায় কিভাবে সিগন্যাল মেনটেন করবে। তো দুর্ভাগ্যজনক ভাবে সত্য, যেটা সবাই জানেন, যে বাংলাদেশে বর্তমান প্রায় 18 লক্ষর মতো চালক শর্ট আছে। তো এমত অবস্থায় এখানে কিন্তু চালকদের কিন্তু কোন রকম ট্রেনিং এর ব্যবস্থা এখন পর্যন্ত করা হচ্ছে না, করার সুযোগও নাই। আপনারা নিশ্চয় জানেন যে দীর্ঘদিন যে সে আনিসুল হক সাহেবের থেকে যে আলোচনা করে আস্তে আস্তে একটা পর্যায়ে কিন্তু নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছিল যে পূর্বাঞ্চলে রাজুক একটা জায়গা দিবে এবং সেই জায়গার উপরে একটা ট্রেনিং সেন্টার করা হবে, এবং এই সার্ভিসটা শুরুর আগে অলরেডি যারা যারা গাড়ি চালাচ্ছে তাদের লাইসেন্স গুলো যাদের আপগ্রেড আছে তাদেরকে ওখানে জাস্ট একটা শিক্ষা দিয়ে গাড়িতে দেওয়া হবে, যেহেতু সবই আধুনিক হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সত্য যে গত মিটিং এ আমরা যেটা জানলাম, গত 8 তারিখের মিটিং এ, সেটা হলো যে গত মাসে, সেটা হলো যে রাজুক বলেছে যে আমাদের পক্ষে জায়গা দেওয়া সম্ভব না, এবং গতকালকে মিটিং এ সেটা পুঙ্খানুভাবে সিদ্ধান্ত হয়ে গেছে তারা জায়গা দিতে পারবে না। তাহলে প্রশ্নটা হলো যে তাহলে চালককে যে ট্রেন করার কথা, চালককে যে শিক্ষা দেওয়ার কথা, সেগুলো কিন্তু ওইখানে থেমে থাকলো যেখানে 3-4 বছর আগে ছিল। এটা কিভাবে ম্যানেজ করে যাই না। মুফাজ্জল স্যার কিন্তু ওনার বক্তব্যের মধ্যে বলে গিয়েছে যে এটা শুধু মালিক না, শ্রমিকদেরও সংশ্লিষ্ট এবং শ্রমিকদেরকেই করতে হবে। কিন্তু আমি তো এখানে দেখলাম যে শ্রমিকদের যে
আহ, মানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা বা তাদেরকে যে ট্রেন করার কথা, তাদেরকে যে জ্ঞান দেওয়ার কথা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না বা পাওয়ার কোনো সুযোগও নাই। এবং আপনারা জানেন যে এই যে ঢাকা শহরে যত বদনাম হচ্ছে, পরিবহন শ্রমিকের যত বদনাম, সেটা কিন্তু ঢাকা শহর কেন্দ্রিক এবং চিটাগাং মেট্রো কেন্দ্রিক। কারণ হলো এখানকার আমরা নিজেরাও মালিক শ্রমিক যেমন খন্দকার সাহেব সহ, আমরা প্রশাসনের লোক সহ, আমরা ফেডারেশনের লোকজন, আমরা কিন্তু এই ছাত্র আন্দোলনের পরে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় স্পটে কিন্তু দাঁড়িয়েছিলাম এবং সেখানে কিন্তু আমরা গাড়িগুলোকে চেক করেছি, সিটি গাড়িগুলা। আমরা কিন্তু সেখানে লক্ষ্য করেছি যে তাদের মধ্যে অনেক শ্রমিক আন্ডার এজ, অনেক শ্রমিক তারা লাইসেন্স নাই, অনেক শ্রমিক তারা ওই আপনি ছোট যান চালায়, যেমন সিএনজি চালাইছে বা থ্রি হুইলার চালায়, তারা হঠাৎ করে উঠছে এবং তখন কিন্তু তাদেরকে নামানো যায় নাই। কারণ আবার নামাইতে গেলে এই শ্রমিকগুলো যদি নামার কারণে বিশাল সংখ্যক এই শ্রমিকরা, এদেরকে নামাই গেলে তখন দেখা যাবে যে গাড়ি শর্ট এবং তখন ঢাকা শহরের যে যাত্রী যাদেরকে অফিস আদালত করতে হয়, তারা কিন্তু একটা বিপদে পড়বে, যার জন্য কিন্তু তখন তাদেরকে নামানো যায় নাই, ওদেরকে দিয়ে চালানো হচ্ছে। আপনি লক্ষ্য করবেন যে ঢাকা শহরে যে গাড়িগুলো চলে, এগুলো কিন্তু অধিকাংশ গাড়ির চেহারাই কিন্তু মানে কেমন জানি একটা বিশ্রী অবস্থা। এবং দেখেন গাড়ি যখন চুট লেগে যায়, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, গাড়ি যখন চুট লাগে, গাড়ি যখন সাইডে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, রং উঠে যায়, তখন কিন্তু সেই চালকটা কিন্তু ওই গাড়ির প্রতি আর কেয়ারনেস থাকে না। একটা নতুন গাড়ি চালানোর সময় দাগ লাগে না, সেটাকে চালানোর জন্য যে একটা এই থাকে, অ্যাটেনশন থাকে, কিন্তু একটা গাড়ি যখন মানে আঘাতপ্রাপ্ত হয়ে গেল, দাগ পড়ে গেল, তখন কিন্তু ফের মানে এটা অ্যাটেনশন থাকে না। তো আমি মনে করি যে রোড ফেন্সিং যেটা করা হচ্ছে, এটা তো বিদেশি স্টাইলের হবে সবই। তো হইতে গেলে কিন্তু গাড়িগুলো চকচক লাগবে এবং যাতে সেখানে চালকরা যাতে গাড়িটা না লাগায়, সে চালকের আচার ব্যবহার ভালো হইতে হবে, তার নিয়োগপত্র হইতে হবে, তার বিশ্রামের ব্যবস্থা করতে হবে। কিন্তু দেখেন এগুলো কিন্তু কিছুই এখন পর্যন্ত হচ্ছে না, বা এটা নিয়ে আলোচনারও কিন্তু খুব বেশি এটা আমি দেখছি না যে এটা নিয়ে এখন আলোচনা বেশি হয়। আলোচনা হয় কিভাবে তাড়াতাড়ি একটা রোড ফ্রান্সিস করা হবে, কিভাবে গাড়িগুলাকে পরিবর্তন করে নতুন গাড়ি দিয়ে বা এই গাড়ি দিয়ে কিভাবে করা যায়, এইটার আলোচনা। কিন্তু শ্রমিকদের যে সেখানে প্রয়োজন, তাদের যে ট্রেনিং দরকার, তাদের যে বিশ্রামাগার দরকার, তাদের যে 8 ঘন্টা গাড়ির যে চালানোর যে নিশ্চিত দরকার, তাদের যে নিয়োগপত্র দরকার, তাদের এগুলো কিন্তু কোনো কিছুই কিন্তু খুব বেশি আলোচনার মধ্যে আসে না। তা আমি গত কালকে মিটিং এর মধ্যে এই বিষয়টা একটু হিরু ভাই একটু বলবেন যে নিয়োগপত্র, ট্রাফিক নিয়োগপত্র বা চালকের প্রশিক্ষণ, এটি নিশ্চয়ই সরকার বা সরকারি সংস্থাগুলোর অবশ্যই একটি দায় রয়েছে, কিন্তু যারা আসলে শ্রমিক সংগঠন বা মালিক সংগঠনের প্রতিনিধিত্ব করেন, তাদেরও কি আসলে দায় নেই যে নিজেরা উদ্যোগী হয়ে আসলে এই ধরনের কিছু ব্যবস্থা করা, তাতে সরকারের উপর নির্ভরশীলতা বা দায় কিছুটা হলেও কমে? দেখেন আসলে বেসিক্যালি এটা দায়িত্বটা তো গভর্নমেন্টের, বিআরটি এর দায়িত্ব। এবং যেহেতু বিআরটি তৈরি হয়েছে মালিক, শ্রমিক এবং যাত্রীদের জন্য, অর্থাৎ তাদের রোড ট্রান্সপোর্টের বিষয়টা তাদের দেখাটা খুবই জরুরি এবং তারা এটা করা উচিত। আর 2 নম্বর হলো যে হ্যাঁ, মালিকরা, অনেক মালিক আপনারা দেখেছেন যে এক গাড়ি থেকে 1000 গাড়ি মালিক হয়েছে, কিন্তু তাদেরও এটা কিন্তু দায়িত্ব ছিল। কিন্তু আমাদের জানা মতে, বিশেষ করে আমার জানা মতে, আমি ঢাকা সড়ক পরিবহন সমিতির খন্দকার এনা পরিবহনের প্রায় বেশ কিছু শ্রমিকরা তারা নিজেদের খরচে তারা ট্রেন করেছে, এটা আমি জানি। অন্য কোনো করেছে কিনা অন্য কোনো কোম্পানি আমার জানা নাই, বা এরকম আমার কাছে তথ্য নাই। না, মানে এক্ষেত্রে সংগঠনগুলো আসলে উদ্যোগী হতে পারে কিনা সেটা নিয়ে একটু আপনার কাছে আমরা একটু শুনতে চাইবো। আপনার কাছে ফিরবো আমি না হিরু ভাই, আপনার কাছে আবারও ফিরবো কিছুক্ষণ পরে, আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে। আমরা একটু পরিবহন বিশেষজ্ঞ সালাউদ্দিন আছেন আমাদের সঙ্গে, ডক্টর এস এম সালাউদ্দিন, আপনার কাছে শুনতে চাই। এতক্ষণ আমরা আসলে যে বিষয়টি আলোচনা করলাম, সেখানে অনেকগুলো পয়েন্ট কিন্তু আমরা দেখলাম যে আমরা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে আসলে বাংলাদেশে কি কি করা উচিত। রুটের সংখ্যা 6টি থেকে বাড়িয়ে 42টি করা হচ্ছে। পরিবহন কোম্পানির সংখ্যাও কিছুক্ষণ আগে প্রকল্প পরিচালক, প্রকল্প টিম লিডার বলছিলেন যে এটি আসলে এক একটি কোম্পানির অধীনে 500-র বেশি বাস থাকা উচিত নয়, এরকম কিছু অবজারভেশন এসছে। পাশাপাশি আমরা এরকমটিও দেখছি যে যেখানে সাদিকুর রহমান হিরু বলছেন যে চালকদের প্রশিক্ষণ, নিয়োগপত্র, এই বিষয়গুলো নিয়ে কিন্তু সেই অর্থে কোনো অগ্রগতি হয়নি। তো সামগ্রিকভাবে অনেকগুলো ডাইমেনশন, অনেকগুলো সমীকরণ, আপনার কাছে কি মনে হচ্ছে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? সড়কের শৃঙ্খলাটা আমরা দেখতে চাই দ্রুত, কিন্তু অনেকগুলো জটিলতা, অনেকগুলো চ্যালেঞ্জ, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ডক্টর সালেউদ্দিন শুনছেন আমাদের? আমি প্রশ্ন আছি, খুব সুন্দর একটা আমি শুনছি, আমি বলছি, কিন্তু আমার এখানে বলা হচ্ছে যে ইন্টারনেট কানেকশন ইজ ভেরি আনস্টেবল এন্ড ব্যান্ডউইথ ইজ ভেরি লো। আমরা এখন শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি, আচ্ছা, তাহলে শুনেন, আমি বলি। বিষয়টা হলো যে আসলে
আমরা খুব যে একটা অনেক দিন ধরে কাজগুলো করছি, আমি এটার অবহেলার সময়টার দিকে যদি আপনারা নজর দেন, এই টোটাল সেক্টরটার প্রতি অবহেলা। পাকিস্তান আমলে কিছুই করেনি ট্রান্সপোর্ট সেক্টরে। পাকিস্তান আমলে আপনার রোড সেক্টরটাকে সবচেয়ে বেশি অবহেলিত ছিল। তারপর 50 বছর পার হয়ে যাচ্ছে, আমরা এই লাস্ট 5, 7, 8 বছর ধরে আমরা এগুলোর প্রতি একটু নজর দিচ্ছি এবং কয়েকটা স্টাডি হয়েছে, আপনারা জানেন যে এই স্টাডিগুলোর উপরে ভিত্তি করে আমরা এখন কাজ করে যাচ্ছি। সুতরাং আমাদেরকে যদি বলা হয় এর যে ডেপথ অফ দি প্রবলেম যদি আপনারা দেখেন, তাহলে এটা একটা বিশাল ব্যাপার। এটাকে আমি যতটুকু দেখেছি এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে এই হঠাৎ করে যেই দেশে নাকি একেবারে শুরু থেকেই ল্যান্ড ইউজ প্ল্যানিং এর সাথে ট্রান্সপোর্ট প্ল্যানিং এর কোনো ধরনের সামঞ্জস্যতা ছিল না, কোনো মিল ছিল না। আমরা বাড়িঘর বানিয়ে গিয়েছি, আমরা সুন্দর সুন্দর মাল্টি স্টোরেড বিল্ডিং বানিয়েছি, কিন্তু সেইখানে লোকদের চলাচলের জন্য তাদের রাস্তাঘাট দরকার, গাড়ি বেড়ে যাবে, গাড়ির জন্য পার্কিং এর দরকার, সেখানে দরকার, এগুলোর দিকে কিন্তু আমরা নজর দেইনি। এইটাই সত্য ঘটনা। কারণ আমি আপনাদেরকে বলি যে আমরা কিন্তু এই কাজটা এত জটিল যে আমরা কিন্তু সেই এই পর্যন্ত আমাদের দেশে যে ডিআইটিএস করা হয়েছে, এসটিপি করা হয়েছে, ঢাটস করা হয়েছে, এই সমস্ত স্টাডিগুলোকে কিন্তু আমরা একেবারে নিবিড়ভাবে আমরা এর ভিতরে ঢুকেছি। আমরা ঢুকেছি যে আমরা খুব হতাশ হয়ে গেছি পেয়ে যে জিনিসটা, সেটা হলো যে কেউ আসলে অ্যাকচুয়ালি সবাই বলে গেছে প্রবলেমগুলো, এর সলিউশনগুলো যেভাবে বলে গেছে, ওই সলিউশনগুলো প্র্যাকটিক্যালি ফেস করে এর দিকে আগানো এবং এটাকে বাস্তবায়ন করা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে গেছে, সেটা কেউ বলেনি। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আনিস সাহেব যখন শুরু করলেন এইটা 2016 দিকে, তখন আমার মনে আছে যে আমাদেরকে কেউ শুনতেই চায়নি যে আপনারা কোথেকে আসছেন, কিসের আপনার রেশনালাইজেশন, কিসের বাস নিয়ে কাজ করেন। এবং আমি ফ্র্যাঙ্কলি বলি যে তখন আমরা কিন্তু কারোর থেকে কোনো সহযোগিতা পাইনি। আমাদের যারা গাড়ি চালাচ্ছেন শ্রদ্ধেয় আমাদের ভাইরা, যে আপনার মালিক সমিতি বলেন, শ্রমিক সংগঠনগুলো, তাদের কাছে বোঝানোই আমাদের জন্য সময় লেগে গেছে প্রায় 2 বছরের। অর্থে আমরা কোনো নতুন টায়ার আবিষ্কার করিনি, আমরা কোনো গাড়ি আবিষ্কার করিনি, আমরা কিছুই আবিষ্কার করিনি। আমরা শুধু দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশে কিভাবে তারা এই জিনিসটাকে ম্যানেজ করেছে। সেইটুকু করতে যেও আমাদেরকে আনিস সাহেব নিজে প্রায় পরপর 3টা মিটিং করেছে, 3000 মালিকদের সাথে নিয়ে মিটিং করেছেন। এবং আলটিমেটলি এখন যে সিচুয়েশনটা, আমি খুব তাড়াতাড়ি আমি জাম্প করে এখানে চলে আসছি, এখন যে সিচুয়েশনটা, এখন আমাদের মালিক ভাইরা, শ্রমিক ভাইরা খুব চাচ্ছে যে এটাই যাতে হোক। অর্থাৎ আমি মনে করি যে ক্রেডিবিলিটি গোজ টু দ্য অথরিটি। আমরা তো কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদেরকে সাপোর্ট দেওয়া আমাদের যে অথরিটি, অর্থাৎ আমাদের যে সিটি কর্পোরেশনের যে আপনার মেয়র মহোদয়গণ, তারা কিন্তু এই আনিস সাহেব মরার পরে কিন্তু বসে রয়নি, সরকারও বসে রয়নি, আমাদেরকে বলছে যে তোমরা তাড়াতাড়ি এটা নিয়ে কাজ করো এবং আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পরেও যে সমস্যাগুলো, এগুলো অনেক কঠিন সমস্যা, তাড়াহুড়া করার কিছু না। আপনার কথা থেকে এটুকু বুঝলাম যে আসলে যতটুকু অগ্রগতি হয়েছে সেটি আসলে একেবারেই খুব স্মুথ ছিল তা নয়, কিন্তু এখনো অনেক পথ হয়তো যেতে হবে আমাদেরকে, যদি আমরা আসলে একটি কার্যকর শৃঙ্খলাপূর্ণ একটি যদি সড়ক দেখতে চাই। আমরা একটা বিরতি নিচ্ছি। এই পর্যায়ে আমরা আলোচনায় আছি, আলোচনায় থাকবো, আরো অনেকগুলো বিষয় নিয়ে আমাদের কথা বলবার রয়েছে। ছোট্ট বিরতি নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।
আবার আমন্ত্রণ ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, এটি নিউজের রোজ রাতের নিয়মিত আয়োজন। আপনারা দেখছেন আমরা কথা বলছি সড়কের নিরাপত্তা, সড়কের শৃঙ্খলা, এই বিষয়টি সামনে রেখে কিছু পয়েন্ট আমাদের আলোচনায় উঠে এসেছে। আমরা এই বিষয়গুলো একটু মনোযোগ দিতে চাই। স্থপতি মোবাশ্বের হোসেন আছেন আমাদের সঙ্গে। আপনি তখন একটা কথা বলছিলেন যে যত কম সংখ্যক কোম্পানি বাস রুট যদি হয় তাহলে সেটি ভালো, এবং আমরা গত 2-2.5 বছর যত আলোচনা করেছি সেখানেও কিন্তু এই বিষয়টি ঘুরে ফিরে এসেছে। এখন আমরা নতুন কথা শুনছি, যেটি আসলে টিম লিডার বাস রুট রেশনালাইজেশন প্রকল্পের তিনি বলছেন যে তারা বিভিন্ন আন্তর্জাতিক পরামর্শকের কথা শুনছেন এবং অনেকগুলো বিষয়ে বিবেচনায় নিয়ে এটি আসলে 6টি করা যাচ্ছে না, এটি আসলে বেড়ে 22টি কোম্পানি এবং 42টি রুট করতে হচ্ছে। তো এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করতে চাইবেন? আর আপনার সঙ্গে আমি আরেকটি বিষয় একটু শুনতে চাইবো, প্রশ্ন জুড়ে দিতে চাই এর সঙ্গে, যে আমরা যেহেতু আসলে শহর এবং শহরতলির এই বাস পরিবহনের বিষয়টি নিয়ে আলাপ করছি এবং এটি পরিকল্পনা করছি কিভাবে শৃঙ্খলা ফেরানো যায়, আমরা জানি যে ঢাকার চারপাশে তো বৃত্তাকার এক ধরনের নৌপথ আছে, সেটিও নিয়ে অনেক বহু আলোচনা, বহু উদ্যোগ, বহু কথা আমরা আসলে বলেছি এবং তা নিয়ে কিছু কিছু কাজ তো হচ্ছে, বহু লোক সেটি ব্যবহারও করছেন। আমরা কেন একটি সমন্বিত একটি কাঠামো দাঁড় করাতে পারি না, যেটি বাস এবং এই নৌপথ এই দুটোকেই একসঙ্গে কাজে লাগিয়ে একটি সমন্বিত একটি ব্যবস্থা গড়ে তোলা যায়, তাতে শহরতলির সঙ্গে শহরের বাস যোগাযোগ, তাতে শহরের উপরে বাসের বা সড়কের চাপ কিছুটা কমে যায় কিনা, এই বিষয়গুলো কি ভাবা যায় কিনা? ধন্যবাদ। আপনি শেষ প্রশ্নের উত্তর দিয়ে আমি আরম্ভ করি। উন্নত বিশ্বে এখন প্রমাণিত হয়েছে যে বাস সার্ভিসের চেয়ে অনেক বেশি আরামদায়ক এবং রিস্ক ফ্রি হচ্ছে ওয়াটার বডিতে যেগুলি চলাচল করে, অর্থাৎ পানিতে, নদীতে। যে কারণে বিশ্বের বহু দেশে এখন ফ্লাইওভারের বদলে এলিভেটেড ওয়াটার বডি তৈরি করা হয়েছে। সেখানে ছোট ছোট জাহাজে লোকজন যাতায়াত করছে, কারণ একটি জাহাজে অনেক বেশি লোক নেওয়া সম্ভব। আমাকে আগে বললে আমি এগুলি ভিডিওগুলিও আপনাকে আমি হ্যান্ড ওভার করতাম। উন্নত দেশগুলিতে জাহাজে করে যাচ্ছে, জাহাজ মাঝখান দিয়ে জাহাজ যাচ্ছে, দুই পাশে পায়ে চলার পথ, এবং দ্যাট ইজ এলিভেটেড। অর্থাৎ আমাদের ফ্লাইওভার গুলি যেরকম ঠিক সেইভাবে। ঢাকাতে তো আসলে সেটি করার দরকার নেই, এটা তো আমরা প্রকৃতির একটি আশীর্বাদ হিসেবে তো আমরা আমি ওই জন্যই কথাটাই আসতেছি যে তারা পয়সা খরচ করে এলিভেটেড ওয়াটার বডি করছে। আর মহান সৃষ্টিকর্তা পৃথিবীর ভিতরে একটি রাজধানী দিয়েছেন, যে রাজধানীর চারপাশে 4টি নদী। পৃথিবীর কোন রাজধানীতে আপনি এই জিনিসটি খুঁজে পাবেন না। এবং এই নদীর পানি হলো সুইট ওয়াটার, কারণ বৃষ্টির পানি আসে। আমরা সেটাকে ধ্বংস করে দিচ্ছি। ঢাকা শহরের ভিতর দিয়ে অসংখ্য খাল ছিল। আমার জীবনে আমি ধোলাই খালে নৌকায় বসে নারিকেল খেয়েছি। ধোলাই খাল এখন বিকামে রোড। তো আমরা যেটাতে খরচ কম হয়, ক্ষতি কম হয়, নৌকার অ্যাক্সিডেন্ট কত হয় আর বাসের অ্যাক্সিডেন্ট কত হয় আপনি এটাই, ইভেন আমাদের বেআইনি ভাবে যে বাসগুলি, লঞ্চগুলি চলে, সেগুলির অ্যাক্সিডেন্টেরও যদি হিসাব নেন, তাহলে বাসের অ্যাক্সিডেন্টের হিসাবের চেয়ে সেই অ্যাক্সিডেন্ট গুলি অনেক কম। এগুলি বোঝার ব্যাপার ছিল। সালেহ সাহেব আরো একটি সুন্দর কথা বলেছে, এই আপনার এই কথা ধরেই, যখনই আপনি একটি শহরে বাস বা ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে যাবেন, তখন সেই শহরের ডেভেলপমেন্ট প্ল্যান যেটা, অর্থাৎ ডিটেইল এরিয়া প্ল্যান যেটা, সেটার ভিতরে এগুলি সম্পৃক্ত করতে হবে। আমরা এখন নতুন ড্যাবে দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে যত বাড়ি বানানো হবে নতুন, তার কোনো পার্কিং যেন না থাকে, গ্রাউন্ড ফ্লোরে কোনো পার্কিং রাখা যাবে না। তাহলে আমি বাড়ি বানালাম, অল্প পয়সা এখন গাড়ি পাওয়া যায়, সরকার গাড়ির ফ্যাক্টরি বানাচ্ছে, তাহলে আমার এই গাড়িটি কোথায় থাকবে? রাস্তায়। রাস্তায় থাকা নিয়েও আবার কথা হচ্ছে 8 ফিট চওড়া রাস্তা থাকলে পারেও সেখানে বাড়ি বানানোর অনুমতি দেওয়া হবে। যেখানে আমরা বলেছিলাম যে ইমারত নির্মাণ বিধিমায় বলা আছে 20 ফিট বানাতে হবে, আপনাকে জায়গা ছাড়তে হবে, আপনার অপর পারের জন জায়গা ছাড়বে, এন্ড অফ দ্য ডে একটা সময় রাস্তাটি প্রশস্ত হবে। এবং আমরা ঢাকা শহরে প্রায় 7-8টা রাস্তা শুধু বাড়ি বানানোর অনুমতি নেওয়ার সময় নিজের থেকে জায়গা ছাড়তে বাধ্য করাতে এই রাস্তাগুলি প্রশস্ত হয়ে গেছে। তো এইটা আবার পরিবর্তন করা হচ্ছে। সালেহ সাহেবের সেই কথা, আমি যদি খালি বাস নিয়ে চিন্তা করি, আমি যদি রুট ফ্র্যাঞ্চাইজ করি, আমার যদি এই চিন্তাটা যদি না থাকে ঢাকা শহরের মাস্টার প্ল্যানটা কিভাবে হচ্ছে, এই জন্য আবার ঘুরে আমাকে
সেই পুরানো কথায় যেতে হয়, ঢাকা শহরে 40-50 জন পিতা, যার মনে সে একই সন্তানকে কেউ মাদ্রাসায় পড়াতে চায়, কেউ স্কুলে পড়াইতে চায়, কেউ বাড়িতে পড়াইতে চায়, আর কেউ বলে যে পড়ারই দরকার নাই। তাহলে এই সন্তানের যে অবস্থা হয় ঢাকা শহরের তাই হবে। এই জায়গাতে মেয়রকে বারবার আমি বলে আসতেছি আজকে 4-5 বছর ধরে, নগর পিতাকে পিতা হিসাবে দাঁড় করানোর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ এই সমস্ত ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিতে হবে জনপ্রতিনিধি মেয়রের হাতে, এবং এই প্রতিষ্ঠানগুলি তার কাছে দায়বদ্ধ থাকবে। যতদিন আপনি এই কাজটি না করতে পারবেন, আপনি একটি এক্সাম্পল যদি আমি দিই তাহলে বুঝতে পারবেন, সিটি কর্পোরেশন কোটি কোটি টাকা ব্যয় করে সিগন্যালিং সিস্টেম লাগিয়েছে, পুলিশ ডিপার্টমেন্ট সিটি কর্পোরেশনের মেয়রের কথা শুনতে বাধ্য না। সেই কারণে কোন সিগন্যাল বাতি, লাল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে, নিয়মিত ক্লিন করা হয়। সবুজ বাতি জ্বললেই আমি দেখি আমার পুলিশ বলে ভাই যান, লাল বাতি জ্বললে বলে যান, সবুজ বাতি বললেও যান বলেন, আবার সবুজ বাতি জ্বললে দাঁড়াতে বলেন। এই যে ক্যাওটিক সিচুয়েশন, এটাকে শুধুমাত্র রুট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে কিন্তু আমি এই প্রবলেম সলভ করতে পারবো না। তবে একটি জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, যেটি নিয়ে আমাদের এখানে সবসময় এই রুট ফ্র্যাঞ্চাইজের নাম্বার বাড়ানোর পিছনে হলো যে আমাকে বাদ দেওয়া মুকরাম কেন বড় লোক হবে। এই জায়গাগুলির জন্য আমরা চাচ্ছিলাম সব মিনিমাম কোম্পানি হয়ে তারা যদি সুস্থ সুন্দরভাবে চালাতে পারে তাদের আয় বেশি হবে। এখানে এই জায়গাটার সমাধান আমার মনে হয় সাকসেসফুলি করা সম্ভব। উনি যেটা বলেছেন যে গাড়িতে প্যাসেঞ্জার কাছ থেকে কত টাকা পাওয়া গেল বা না পাওয়া গেল তার উপরে না, কত কিলোমিটার প্রতিদিন এই গাড়িটি চলছে সেইটার ভিত্তিতে তাদেরকে তাদের খরচটি দেওয়া হবে বা তাদের আয় বা লাভ দেওয়া হবে। এই জায়গাটা একটা আমার কাছে মনে হচ্ছে যেটা একটা পজিটিভ চিন্তা, এবং এটা অনেক দুর্ঘটনা এবং অনেক অন্যায় অবিচার থেকে এবং যাত্রীদেরকে হ্যারাস করা থেকে রক্ষা করবে। এই পদ্ধতিটাকে যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায়, অর্থাৎ এই বাসটি কত কিলোমিটার আজকে চলেছে তার উপর নির্ভর করে সে পয়সা পাবে। ফলে এটা নিয়ে আসলে আরো আলোচনা হওয়া দরকার, যাতে এটা আরো নিখুঁত একটি পরিকল্পনা হিসেবে আরো বিস্তারিত আলোচনা হওয়া দরকার। কারণ কি পদ্ধতিতে দিবেন, কি পদ্ধতিতে কিলোমিটার মাপবেন, পিক আওয়ার নন পিক আওয়ার, এগুলি আমাকে বিবেচনায় নিয়ে আসতে হবে। নিশ্চয়ই আমরা এই বিষয়টা নিয়ে একটু আপনাকে এখানে একটু থামাচ্ছি, আরো কয়েকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরবো। আমরা একটু হুমায়ুন রশিদ খলিফার কাছে ঠিক এই পয়েন্টগুলো নিয়ে একটু যেতে চাই। নিশ্চয়ই আপনারা এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি অনেকগুলো বিষয় নিয়ে নিশ্চয়ই আপনারা ভেবেছেন এবং ভাবছেন, নিশ্চয়ই এগুলো নিয়ে কাজ হবে। আমরা দেখলাম যে সাদিকুর রহমান হিরু কিন্তু অনেকগুলো পয়েন্ট দিলেন, যে একটি হচ্ছে যে বাসের ফ্র্যাঞ্চাইজি বা রুটগুলোর পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের কথা বলছেন, যে পয়েন্টগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি কিন্তু কার্যকর কোনো সমাধান এখনো পর্যন্ত দেখিনি। সেটি হলো যে পরিবহন শ্রমিক যারা আসলে এই বাসগুলো চালায় রাজপথে, শহর বলি বা শহরতলি বলি, তাদের প্রশিক্ষণের একটি প্রয়োজনীয়তা বহু আগে থেকেই কথা বলা হচ্ছিল, কিন্তু আমরা বিক্ষিপ্তভাবে কিছু উদ্যোগ দেখেছি সরকারি বেসরকারি পর্যায়ে, কিন্তু কার্যকরভাবে কিন্তু সত্যিকার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত আমরা দেখিনি যেটি বাস্তবায়ন হচ্ছে। আর পাশাপাশি যে নিয়োগপত্র বাস্তবায়ন করা বা এটি বাধ্যতামূলক করা, এই বিষয়ে অনেক পুরনো আলোচনা, এখনো পর্যন্ত তার কোনো আসলে সেই অর্থে কোনো কার্যকারিতা নেই। এই বিষয়গুলো কি আপনারা ভাবছেন কিনা রুট বাস্তবায়নের পাশাপাশি? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রস্তাবনার শুরু থেকে, মানে কাজ করার সেই শুরু সময় থেকেই চালকদের ট্রেনিং এর ব্যাপারটা, প্রশিক্ষণের ব্যাপারটা আমরা শুরু থেকেই বলে আসছি। হ্যাঁ, যে জন্যই প্রশ্ন উঠেছিল জমি কোথায় পাওয়া যাবে। রাজুক তখন বলেছিল এক সভায়, এর আগের মেয়র যখন ছিলেন তখনই রাজুকের কাছ থেকে জমি চাওয়া হয়েছিল এবং তারা কমিটমেন্ট করেছিল বলা চলে অনেকটা, যে হ্যাঁ তারা একটা জমি দেবে, অন্তত অস্থায়ী ভিত্তিতে হলেও তারা দেবে। এখন এই গত মিটিং এ তারা না করে দিয়েছে, জমি পাবে না। এইসব প্রশ্নগুলি আসলো এই জন্যই যে আমরা এই প্রকল্পের সাথে সাথে ড্রাইভারদের ট্রেনিং এর জন্য আমরা শুরু থেকেই এটা বলে এসেছিলাম এবং আমাদের প্রস্তাবে তা আছে এবং সেজন্যই এইগুলো আলোচনায় আসছে। এখন আমার কথা হলো যে আপনার রাজুক জমি দিতে পারবে না বলে যে ট্রেনিং বন্ধ হয়ে যাবে বা ট্রেনিং থেমে থাকবে তা তো না। আমি যদি 10টা ডিপো বানাতে পারি জমি অ্যাকোয়ার করে বা সরকারি খাস জমির উপরে, তাহলে ট্রেনিং সেন্টারও একটা দুটো আমি বানাতে পারবো সরকারি তত্ত্বাবধানে। ওই জমিটা এখন খুঁজতে হবে, আর কিছু না। যেহেতু রাজুক এতদিন দেবে বলেছিল, খোঁজা হয়নি, রাজুক এখন বললো দেবে না, এখন এটা খুঁজে এটার একটা সমাধান তো করতেই হবে, কারণ এটা আমাদের লাগবেই।
দ্বিতীয় কথা হলো যে বেসরকারি সংগঠন শ্রমিকদের যে বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এ কাজে উৎসাহিত করলে বা তাদের প্রণোদনা দিয়ে তাদেরকে যদি এ কাজে ইনভলভ করা যায়, সেটিও তো একটি ভালো সমাধান হতে পারে। আমরা দেখেছি যে ঢাকার কিছুটা অদূরে পূর্বাঞ্চলে এ ধরনের একটি প্রতিষ্ঠান কিন্তু হয়েছে চালকদের প্রশিক্ষণের জন্য। তো এরকম তো আরও হতে পারে। জি, ওটা তো ওই 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 একটা প্রকল্প কিন্তু সরকারি ভাবেই এখন চলছে, এবং 1 লক্ষ ড্রাইভারকে প্রশিক্ষণের জন্য, যেটা হিরু সাহেব জানেন ভালো করে, সরকার থেকে টাকা দিয়ে বেসরকারি এনজিও দেরকে, বিআরটিসি কে কয়েকজনকে অলরেডি এনগেজ করা হয়েছে, এবং ওটার জন্য সরকার টাকা দিচ্ছে। মানে সরকার বা সাহায্যকারী প্রতিষ্ঠান বা যেই হোক তারা টাকা দিচ্ছে। মানে এইভাবে 1 লক্ষ ড্রাইভার একটা স্কিম নেওয়া হয়েছে ওইভাবে, এটা ওনারা জানেন। তবে আমাদের কথা ছিল যে আমরা এই ঢাকার জন্য, ঢাকা বাস নেটওয়ার্কের জন্য আমরা বিশেষভাবে প্রশিক্ষিত ড্রাইভার চাই, যারা বেতনভুক্ত হবে, যারা আমরা কিন্তু আমাদের প্রস্তাবে অলরেডি দিয়েছি যে প্রতিটা গাড়ির জন্য 2.2 ড্রাইভার রাখতে হবে। একটা গাড়ির জন্য, পরে সেটা আলোচনা করে আমরা বলেছিলাম 2.2, এখন আমরা একটা সিদ্ধান্ত এসেছি যে 2টা, একটা গাড়ির জন্য 2টা ড্রাইভার দিতে হবে। 2জন ড্রাইভার, একটা গাড়ির জন্য 2জন ড্রাইভার অ্যাপয়েন্টেড থাকবে, এবং সেই খরচ ধরে আমরা হিসাবগুলো করেছি, পরবর্তী হিসাবগুলো, পার কিলোমিটার কস্ট পার বাস পার প্যাসেঞ্জার কত হতে পারে, পার কিলোমিটার কস্ট পার বাস কত হতে পারে, পার কিলোমিটার পার প্যাসেঞ্জার কত হতে পারে খরচ। এই জিনিসগুলো আমরা ওইভাবেই করেছি। মানে শ্রমিকদের বিষয়টা আমরা পুরোপুরি মাথায় রেখে, সর্বশেষ গতকালকের যে সভাটি হলো সেখানে কিন্তু দক্ষিণের মেয়র এরকম আশ্বাস দিচ্ছিলেন যে খুব শীঘ্রই, বছরখানেকের মধ্যেই কিছু কিছু উদ্যোগ আমরা হয়তো দৃশ্যমান হতে দেখব। এই উদ্যোগগুলো কি কি হতে পারে? সামনের দিনগুলোতে নিশ্চয়ই ধাপে ধাপে বাস্তবায়ন হবে। উদ্যোগগুলো কি কি যেগুলো আমরা খুব শীঘ্রই দৃশ্যমান হতে দেখব? জি, দৃশ্যমান হতে পারে যখন আমরা এই রুট ক্লাস্টারিংটা হয়ে গেলে, ধরেন হয়ে গেলে আমরা ক্লাস্টারিং এর বিপরীতে যে 22টা বা 42টা রুট আছে, এই রুটগুলো যদি আইডেন্টিফাইড হয়ে যায় এবং সবাই যদি সম্মত হয়, ধরেন মালিক সমিতি, শ্রমিকরা, মালিকরা, সরকারি প্রতিষ্ঠান যারা এটার সাথে রিলেটেড, মানে ট্রান্সপোর্ট রিলেটেড অর্গানাইজেশনস বলি আমরা, কারণ আমাদের তো অনেক কাজে আমরা বলি ট্রান্সপোর্ট রিলেটেড অর্গানাইজেশনস বা ইনস্টিটিউশনস, একজনকে বলতে পারি না। এখানে আমাদের এই জন্য একটা প্রস্তাবও আছে, মাঝে একটু বলে নেই, যে একটা ইউনিটারি অথরিটি ফর বাস নেটওয়ার্ক অফ ঢাকা অর পাবলিক ট্রান্সপোর্ট অফ ঢাকা, একটা ইউনিটারি অথরিটি দরকার। পৃথিবীর সব দেশে এটা আছে। হ্যাঁ, যেমন এখন ফ্রান্সাইজি চুক্তি কার সাথে করবে? মালিকেরা। এক্স্যাক্টলি, আমার সেটা দরকার। আচ্ছা, আরো একটা জিনিস হলো, শুধু চুক্তি করলেই হয়ে গেল না, সবাই খুব মানে অত সহজ হবে না। জি, বাস্তবায়নটা আমরা যখন বলতেছি যে হ্যাঁ সে পার কিলোমিটার বিল পাবে, মাপবো কিভাবে? আমার বাস কন্ট্রোল সেন্টার বানাতে হবে, এবং ইট উইল বি হাইলি আইটি বেসড। এবং আমরা প্রস্তাব দিয়েছি যে এইটা যারা যন্ত্রপাতি, সফটওয়্যার, হার্ডওয়্যার যারা দেবে, তাদেরকে দিয়ে 3 বছর পরিচালনা করে টেকনোলজি ট্রান্সফার করে আমরা যেন টেক ওভার করি। কারণ এখানে আমার ইনফরমেশন আসবে কত কিলোমিটার চললো, কোন বাস চললো, তাকে যে রুটে বলেছি সেই রুটে সে আছে কিনা, তাকে যেসব স্টপেজে থেকে আমার প্যাসেঞ্জারকে কালেক্ট করতে বলেছি সেই সব প্যাসেঞ্জার প্রতিটা স্টপেজে সে প্রপারলি থামলো কিনা, সে টাইম মেনটেন করলো কিনা, সব ইনফরমেশন আমার ওখানে আসবে। এবং দিন শেষে আমার একটা স্টেটমেন্ট বার হবে প্রত্যেকটা গাড়ির এগেইনস্টে। তো এই জিনিসগুলো সব করতে হবে। আমরা গতকালকে আরেকটি বিষয় যেটি আপনি নিশ্চয়ই দেখেছেন যে বেশিরভাগ গণমাধ্যমে সেটিকেই প্রধান শিরোনাম করেছে যে ঢাকার বাইরের বাস ঢাকায় ঢুকবে না। এই বিষয়টা একটু আপনার কাছে ছোট করে শুনতে চাইবো যে এটি আসলে কিভাবে বাস্তবায়ন হবে। কারণ আমরা দেখি যে অনেক যাত্রী যারা হয়তো ঢাকার বাইরে থাকেন, তারা হয়তো অফিস বা চাকরি বা অন্যান্য প্রয়োজনে তারা ঢাকার বাইরে থেকে তারা ঢাকায় এসে তারা হয়তো ঢাকায় এসে তারা কাজ সম্পাদন করেন, ফলে তাদের এক ধরনের নির্ভরতা রয়েছে এই বাস পরিবহনগুলোর উপরে। তো সেক্ষেত্রে এই পরিবহনগুলো যদি ঢাকার মধ্যে না ঢোকে, তাহলে যে ল্যান্ডিং স্টেশন বা যেখানে আসলে এক ধরনের ট্রানজিট হবে, সেই ট্রানজিট স্টেশনের কথা আপনি আসলে বলছিলেন, কিন্তু সেটিকে আসলে যাত্রীদের স্বাচ্ছন্দ্য, যাত্রীদের জন্য সুবিধা, এই বিষয়গুলো কি আসলে বিবেচনায় নেওয়া হচ্ছে কিনা? জি, আমরা যে প্রস্তাব দিয়েছি সেটা হলো, যেমন একটা বলি, যেমন আমরা ধরেন ওই আব্দুল্লাহপুর, বা আমরা কিন্তু আসলে আব্দুল্লাহপুর বলে যাচ্ছি, এটা আমরা মেন করি আব্দুল্লাহপুর, বিরুলিয়া, কামারপাড়া, এই অঞ্চলটা, এই অঞ্চলে যেখানেই সুবিধা হয় সেখানে এটা করতে হবে। এখন বিরুলিয়াতে একটা জায়গা নিয়ে স্টাডি হচ্ছে, অন্য একটা কোম্পানি, অন্য একটা ফার্ম এটা স্টাডি করতেছে আপনার ট্রান্সফার স্টেশন এন্ড ডিপোর জন্য। তো আমাদের কথা হলো ওখানে এসে একজন প্যাসেঞ্জার যাতে খুব স্বচ্ছন্দে আপনার আরবান, সাবারবান থেকে, শহরতলি থেকে নেমে যাতে খুব স্বচ্ছন্দে সে আমাদের শহরের বাসে উঠতে পারে, সেই ব্যবস্থাটা করতে হবে। ট্রান্সফার স্টেশন যেটা অ্যাপ্রোপ্রিয়েট, একেবারে মানে ওইভাবেই ওটাকে ডিজাইন করতে হবে। এবং
টিকেটিং সিস্টেমটা হবে স্মার্ট কার্ড টিকেটিং সিস্টেম। সে যখন একটা কার্ড কিনলো, ওই কার্ডটাতে সে টাকা লোড করে নিল, তাকে আর টিকিট কাটার জন্য ওখানে হুড়োহুড়ি করতে হবে না, দৌড়াতে হবে না। সে ওই কার্ডটা শুধু ওই গাড়িতে ফিট করা পথে সে শুধু ছোঁয়াতেও হবে না, কাছে নিলেই তার ওটা নিয়ে নিবে সে। আমরা হয়তো পর্যায়ক্রমে আসলে আরো অনেক আপডেট নিশ্চয়ই দেখবো আমাদের এই আলোচনার মাঝখানে। আমাদের আবারও একটি বিরতি নেবার সময় হয়েছে, আমরা ফিরে এসে বাদবাকি আলোচনা কন্টিনিউ করছি। সঙ্গে থাকবেন দর্শক। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা আজকের বিষয় সড়কে শৃঙ্খলা। কথা বলছি চারজন অতিথি নিয়ে। আমরা এ পর্যায়ে যেতে চাই পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস.এম. সালেউদ্দিন আমাদের সঙ্গে আছেন। তার সঙ্গে ডক্টর সালেউদ্দিন, আমরা তো অনেকগুলো বিষয় আলোচনায় নিয়ে আসলাম এবং অনেকগুলো পর্যবেক্ষণও এরই মধ্যে উঠে এলো। আমরা আলাপ করলাম যে আমাদের বৃত্তাকার নৌপথকে কেন আমরা আসলে আমাদের বাস নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত করে একটা সমন্বিত কাঠামো দাঁড় করাবো না। পাশাপাশি বহু দেশে আমরা দেখেছি যে সেখানে গণপরিবহন বা বাস চলাচলের জন্য একটি ডেডিকেটেড লেন আলাদা করা থাকে। বাংলাদেশে ঢাকা শহরে অনেকগুলো চওড়া রাস্তা রয়েছে যেখানে কমপক্ষে 3টি লেন রয়েছে। তো আমরা বাম পাশের একটি লেনকে কেন বাস চলাচলের জন্য সুনির্দিষ্ট করে দেব না? এরকম অনেক আলোচনা বহুবার হয়েছে। আমরা যেরকম বাসের রুট নিয়ে কথা বলছি এবং কোম্পানি লিমিটেড করে দেওয়ার কথা বলছি শৃঙ্খলা ফেরানোর স্বার্থে, এই বিষয়গুলো কি আসলে একটু মনোযোগে দেয়া উচিত কিনা? ডক্টর সালেউদ্দিন, আপনি কি শুনছেন আমাদের? আমরা সম্ভবত নেটওয়ার্কের কারণে তাকে একটু হারালাম। আমরা এই ফাঁকে তাহলে আমরা চলে যেতে চাই সাদিকুর রহমান হিরু, সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আপনি অনেকগুলো পয়েন্ট বললেন এবং সেই পয়েন্টের বিপরীতে আমরা দেখলাম যে হুমায়ুন রশিদ খলিফা তিনি কয়েকটি কথা বললেন এবং স্থপতি মোবাশ্বের হোসেনও বেশ কিছু পয়েন্ট যোগ করলেন। তো আমরা একটু যে ব্যাপারটি বুঝতে চাই যে একটা হচ্ছে যে আপনিই বললেন নিয়োগপত্রের বিষয়টি, চালকের প্রশিক্ষণের বিষয়টি যেমন সরকারের একটু উদ্যোগ নেওয়ার বিষয় আছে। আমরা একটু সংগঠন, আপনারা যারা সংগঠনে নেতৃস্থানীয় রয়েছেন তারা কেন সংগঠনের উদ্যোগগুলো নিয়ে কিছুটা কাজ এগিয়ে রাখতে চেষ্টা করবেন না, কিংবা নিয়োগপত্রগুলো যেন দেয়াটা নিশ্চিত করা হয়, এজন্য মালিক পক্ষের উপর এক ধরনের চাপ তৈরি করা বা তাদেরকে এ ব্যাপারে বাধ্য করা, এই বিষয়গুলো নিয়ে কি আসলে গত কয়েক মাসে কয়েক বছরে কাজ হয়েছে কিনা? ধন্যবাদ। আমি দেখেন, আপনি নিশ্চয় শুনলেন যে স্যার বললেন যে 1 লক্ষ শ্রমিকের চালকের ব্যবস্থা হচ্ছে, হুমায়ুন স্যার বললেন। হ্যাঁ, আমি জানি সেটা কিন্তু আসলে বিদেশে পাঠানোর জন্য এটা করা হচ্ছে। বাংলাদেশের বিষয়টা তো যেটা বললেন যে হ্যাঁ, মালিক সমিতির পক্ষ থেকে বর্তমান প্রেক্ষাপটের কারণে আমি যতটুকু জানি ঢাকা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক যারা খন্দকার সাহেব, উনি সরকারের কাছে প্রস্তাব করেছিলেন যে একটা ল্যান্ড দেওয়ার জন্য সমস্ত খরচ ওনারা দিবেন। একটা ধরেন 2-4-5 বছরের জন্য ল্যান্ড দিতে বলছিলেন যে সব খরচ ওরা মালিকরে দিবেন, দিয়ে ওনারা চালকদের প্রশিক্ষণ দিবেন। কিন্তু সেটা হয় নাই। সে প্রস্তাব না হয়ে কিন্তু বলা হয়েছিল ডিডিসির মাধ্যমেই 10 একর সম্পত্তি দিবে, জায়গা দিবে রাজুক, এবং সেটা কিন্তু একদিন পর্যন্ত ছিল। কিন্তু সেটা কিন্তু গতকালকে নাকচ হয়ে গেল যে না, কোনো জমি রাজুক দিতে পারবে না। তাহলে এখন আবার নতুন করে আলোচনা আসছে যে তাহলে কিভাবে আবার জমি কোথা থেকে পাওয়া যায় এবং সেখানে পাওয়ার পরে ট্রেনিং সেন্টার হবে, তারপরে ট্রেনিং হবে। তার মানে সেই ঘুরে ফিরে কিন্তু একই বিষয় আমি আবারও বলতে চাচ্ছিলাম আপনাকে যে দেখেন, এটা সবাই জানেন, এখানে যারা আছেন সবাই জানেন যে সেখানে চালক কিন্তু এখন নাই। কিন্তু আপনি এটাও শুনে আশ্চর্য হবেন যে চালক যেখানে নাই, যেখানে শর্টেজ, সেখানে কিন্তু গাড়ি কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে এবং সেই গাড়ি রেজিস্ট্রেশনের মধ্যে কিন্তু চালক লাইসেন্স জমা দিচ্ছে এবং বৈধ লাইসেন্স দিয়ে সে রোড পারমিট দিচ্ছে বা গাড়ি রেজিস্ট্রেশন করছে। প্রশ্ন হলো যেখানে বিএডপিএ, সরকার, মালিক, শ্রমিক এবং যারা এই ব্যাপারে এক্সপার্ট সবাই বলছেন, যেখানে সাংবাদিক, বুদ্ধিজীবী সবাই বলছেন যে চালক শর্ট, তাহলে এই গাড়িগুলো কিভাবে রেজিস্ট্রেশন হচ্ছে? এবং নিশ্চয়ই তাহলে একটাই গাড়ির চালক যে নাকি লাইসেন্স, মানে জেনুইন লাইসেন্স ড্রাইভার, সে তাকে দিয়েই আরো 2-4-5টা গাড়ি রোড পারমিট নেওয়া হচ্ছে। তাহলে সেখানে তো আপনি অবশ্যই অ্যাক্সিডেন্ট হবে এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। আমরা আবারও বলছি,
আমরা ঢাকা শহরের যে চালকের ব্যাপারে আমরা নিজেরাই বলেছি, আমরা নিজেরা তদারকি করেছি, আমরা মালিক শ্রমিক মিলে রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমরা অনেকক্ষণ দেখলাম যে না এখানে অনেক সমস্যা আছে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদের থেকে যারা নাকি এক্সপার্ট তাদেরকে লাইসেন্স করে দিতে হবে, যারা এক্সপার্ট না তাদেরকে ট্রেনিং নতুন দিতে হবে। তো এটা যদি না হয় তাহলে কিন্তু আপনার পারবেন না, কিন্তু এই যে প্রক্রিয়া যেটা চাচ্ছি আমরা বা সরকার বাংলা, আর বারবার একটা কথা উঠে যে মালিক শ্রমিক আন্তরিক কিনা। আমি আবারও বলি, এবং আপনি গত মিটিংও দেখেছেন যে মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহেব উনি অকপটে বলেছে যে হ্যাঁ আমরা 100% একমত এটা করার জন্য, এবং আমরা শ্রমিকরা কিন্তু এটা খুবই মানে আমরা চাচ্ছি। কারণ এটা যেমন আমি আপনাকে বলতে চাই, ঢাকার যে দুইটা এরকম করা হয়েছে যে আপনার গুলশান চাকা এবং ঢাকার চাকা, সেখানে কিন্তু চালকরা খুব ভালো অবস্থার মধ্যে আছে, তারা কিন্তু নিয়োগপত্র প্রাপ্ত, তারা কিন্তু 8 ঘন্টা ডিউটি করছে, তারা রেস্ট পাচ্ছে, তারা কিন্তু অনেক সুবিধা পাচ্ছে। তা আমরা তো চাবই এটা যে ঢাকাতে সব জায়গায় এরকম একটা ব্যবস্থা হোক এবং চালকরা একটু সুবিধা পাক। না, এই পুরো প্রক্রিয়াতে মানে সব ক্ষেত্রে আসলে সরকারের উপরে নির্ভর না করে মালিক শ্রমিক পক্ষ তারা কি নিজেরা উদ্যোগী হয়ে কিছু কাজ এগিয়ে রাখতে পারেন না? আপনার কাছে প্রশ্নটা ছিল এটা। আমি সেটাই বলছিলাম যে ঢাকায় কিন্তু আমরা চাচ্ছিলাম, কিন্তু মালিকদের পক্ষ থেকে চাচ্ছিল আমরা কর্পোরেশন করতাম একটা জমির জন্য, কিন্তু জমি তো পাওয়া সম্ভব না, ঢাকার আশেপাশে কিন্তু আমরা জমি পাচ্ছি না এরকম। আর এরকম একটা মালিকের বা একজনের পক্ষে সম্ভব না 10 একর সম্পত্তি নিয়ে ট্রেনিং সেন্টার করা, কারণ যেহেতু এই পর্যন্ত করে নাই অনেকেই, নতুন করে সম্ভব না। তো হ্যাঁ, সেটা ভাড়া দিলে বা সরকার যদি একটা পিরিয়ডের জন্য ভাড়া দেয়, সেটা হয়তো আমরা মালিক শ্রমিকরা যা লাগে সেটা খরচ দিয়ে আমরা চালিয়ে নিয়ে আমরা সেটা করবো ইনশাআল্লাহ। সেটা আমাদের না, সেক্ষেত্রে আপনি যেটা বলছেন যে বড় জায়গা হয়তো একটু কঠিন হবে, কিন্তু আমরা ছোট ছোট যদি কিছু ক্লাস্টার এবং সেটি একক একটি বড় কেন্দ্র না হিসেব করে এটাকে যদি ছোট ছোট করে সারা বাংলাদেশে যদি ছড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে কি এটা আরো বেশি কার্যকর এবং আরো বেশি ভায়াবল হতো কিনা? না, সেটা হতো, কিন্তু এখন বিষয়টা হলো যে ওরকম তো ট্রেনিং সেন্টার যতটুকু গড়ে তুলছে তার মধ্যে যতটুকু পারা যাচ্ছে, কিন্তু যে পরিমাণ শর্টেজ আছে সেটা কিন্তু একটা ব্যাপক মানে ভাবে যদি কিছু না করা হয়। আরেকটি বিষয় শুনবো, সেটা হলো নিয়োগপত্রের বিষয়ে আপনি নিজে একটু উদাহরণ দিলেন। নিয়োগপত্রের ক্ষেত্রে কেন আসলে আমরা আটকে আছি, চ্যালেঞ্জটা কোথায়? চ্যালেঞ্জটা হলো, আমি নিয়োগপত্রের ব্যাপারটা আমি আবারও বলি যে দেখেন, ওই যে বললাম যে ড্রাইভারের যেহেতু লাইসেন্সের শর্ট আছে, মানে ঘাটতি আছে, যার নাকি হেভি লাইসেন্স থাকার কথা, এবং মালিক যাকে হেভি লাইসেন্স দেখে যাকে নিয়োগপত্র দিবে তার যেহেতু হেভি লাইসেন্স নাই, মিডিয়াম লাইসেন্স, তাহলে তাকে লাইসেন্সটা পাওয়ার করে দিবে, কিন্তু লাইসেন্স তো আপনারা জানেন যে বিআরটিএ দিতে পারতেছে না জটিলতার কারণে। তো সেগুলোর জন্য নিয়োগপত্র একটু হ্যাঙ্গিং রয়েছে। আর তো এখন যে আইনটা করছে 2018 আপনার কাছে আবারও প্রশ্ন যে হ্যাঁ, বাংলাদেশে যতজন বাস চালক আছেন তাদের সবাই নিশ্চয়ই লাইসেন্সবিহীন নন, তাদের একটি অংশ লাইসেন্সবিহীন। যারা এরই মধ্যে লাইসেন্স বহন করছেন, বৈধ লাইসেন্সের অধিকারী, তো তাদেরকে নিয়োগপত্রের আওতায় নিয়ে আসতে অসুবিধাটা কোথায়? এখানে কি আসলে মালিক পক্ষকে বাধ্য করা, বাস মালিক বা বাস কোম্পানিগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, তাদেরকে বাধ্য করবে কে? এটা কি কেবলই সরকারের দায়িত্ব, নাকি মালিক শ্রমিক সংগঠনগুলো এক্ষেত্রে কিছুটা এগিয়ে আসতে পারে? শ্রমিক মালিক শ্রমিক সংগঠনের অবশ্যই দায়িত্ব তাদেরই, কিন্তু এখানে আমি আবারও আপনাকে শ্রদ্ধার সাথে বলতে চাচ্ছি সবাইকে, যেহেতু শ্রমিকের ঘাটতি আছে, তাহলে সেখানে শ্রমিকের কম্পিটিশন যেহেতু আছে, সেখানে ধরেন যারা বৈধ লাইসেন্স আছে তারা হয়তো কোথাও গিয়া সুযোগ সুবিধা নিতেছে, মানে যে ধরেন নিয়োগপত্র যেটা পাবে তার থেকে ভালো সুযোগ নিতেছে, অত সেই নিয়োগপত্র নিতে ইন্টারেস্ট দেখাচ্ছে না। আর আমি বললাম অধিকাংশ গাড়ির তো যেহেতু শ্রমিকের লাইসেন্সের মধ্যে যারা হাবি তারা মিডিয়াম আছে, যারা মিডিয়াম তারা লাইটে আছে, অতএব যেহেতু লাইসেন্সের ডিফেক্ট সেহেতু আওতায় মধ্যে আসতেছে না। মালিক পক্ষ বা মালিকদের একটি বড় অংশ কি এরকম মনে করেন যে নিয়োগপত্র দিলে তার আসলে প্রতিটি বাস থেকে দৈনিক যে উপার্জন, সেই উপার্জন কিছুটা হলেও কমে যাবে, এই কারণে তিনি নিয়োগপত্র দিয়ে আইনি কাঠামোর মধ্যে আসতে? জি না, অবশ্যই, কারণ সেখানে তো নিয়োগপত্রের মধ্যে 8 ঘন্টা চালকের এর বেশি চালালে তাকে মানে ওভারটাইম দিতে হবে, তার মেডিকেল খরচ দিতে হবে, তার হাউস রেন্ট দিতে হবে, অনেকগুলো বিষয়। ফলে এখানে আসলে সরকারের একটা দায় থেকে যায়, সরকারই আসলে বাধ্যকতার একটা মধ্যে নিয়ে আসতে হবে, এরকম একটা বিষয় হয়তো আমরা আভাস পাচ্ছি। আমাদের সঙ্গে ডক্টর এস এম সালেউদ্দিন সম্ভবত আবারও যুক্ত হয়েছেন। ডক্টর সালেউদ্দিন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের এখন? যে বিষয়টি আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি,
যে বিষয়টি আলোচনা করছিলাম আপনার কাছে যে শুনতে চাই যে আমরা সামগ্রিকভাবে অনেক পরিকল্পনা নিয়ে আলাপ করছিলাম, সমন্বিতভাবে নৌপথকে যুক্ত করে বাস নেটওয়ার্ককে আরও কার্যকর করে তোলা যায় কিনা সমন্বিতভাবে। পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যে বাসের জন্য আলাদা একটি লেন বরাদ্দ করা থাকে। ঢাকার একটি বড় অংশ জুড়ে আমরা যে প্রধান সড়কগুলো দেখি সেখানে কমপক্ষে 3টি করে লেন, তার একটি লেন কি বাসের জন্য নির্দিষ্ট করে দেওয়া যায় কিনা, এই বিষয়গুলো কি একটু ভাবা উচিত কিনা আমাদের সামগ্রিক পরিকল্পনায়, আপনার কাছে কি মনে হয়? এগুলো তো একেবারে বেসিক ডিমান্ড। একটা শহরে ভালো পরিবহন ব্যবস্থা চালু করার জন্য আপনার আলাদা লেন থাকতে হবে, ইন্টিগ্রেশন বিটুইন দ্য মুডস, ইন্টিগ্রেশন বিটুইন দ্য সিস্টেম, যেমন নৌপথের সাথে আপনার রোড ট্রান্সপোর্টের ইন্টিগ্রেশন হবে, রেলওয়ে ইন্টিগ্রেশন, এগুলো সবই ঠিক আছে। আমার একটা সেমিনারের কথা মনে পড়ছে, আপনার ওই বগোটার মেয়র একবার আমাকে দাওয়াত করছিল আপনার ইয়াতে বা ব্যাংককে একটা সেমিনারে। তখন উনি আমাকে, আজ থেকে প্রায় 4-5 বছর আগের ঘটনা, তখনই আমাকে বলছিলেন যে তোমরা ঢাকাকে আর ডেভেলপ করতে যেও না, তোমরা ঢাকার বাইরের যে স্যাটেলাইট সিটিগুলো আছে ওখানে ডেভেলপ করো, মানুষকে আস্তে আস্তে অ্যাক্টিভিটিজ এবং মানুষকে আস্তে আস্তে তোমরা এই ডিসেন্ট্রালাইজ করো। এক ঢাকাকে ধরে তোমরা যেভাবে চেষ্টা করছো, এভরিবডি উইল কাম টু ঢাকা অ্যান্ড দেয়ার উইল বি নো এন্ড অফ ডিমান্ড। আজকে আমরা যেই একটা টার্গেট নিয়ে আমরা কোনো একটা প্রকল্প করি, এই প্রকল্পটার টার্গেটের ডিমান্ডটা কিন্তু শেষ হয়ে যায় খুব শীঘ্রই, কারণ এখানে সমস্ত কিছুর জন্য এখানে মানুষ চলে আসে, আমরা তাদেরকে আপনার কখনো আমরা স্যাটিসফাই করতে পারি না। এই জন্য আমি বলবো যে আপনারা আমরা দেখেন একটা সামান্য জিনিস নিয়ে 1.5 ঘন্টা ধরে আলোচনা করছি, সামান্য বলছি ইন দ্য সেন্স যে আমরা নিজের থেকে যতই কথাই বলি না কেন, যে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে বাস্তবায়ন করতে কতগুলো ইম্পেডিমেন্টস, কতগুলো বাধা, কতগুলো বিপত্তি আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। লেন যদি করতে হয় আলাদা, যদি আপনার প্রকৃতপক্ষে রাস্তার সাথে বাড়িঘরের যেই আপনার একটা কানেক্টিভিটি এবং এটার জন্য যতটুকু জায়গা ছাড়তে হয়, আপনার মানুষের জন্য চলার রাস্তা করতে হয়, এগুলো এখন চিন্তা করতে হবে। যে এই যে পূর্বাচলে আপনার ওদিকে ধরেন ঝিলমিলে এই স্যাটেলাইট সিটিগুলো যেগুলো একটু ডেভেলপ হইতেছে, ওগুলোকে এক্ষুনি এইভাবে ধরতে হবে যে এত% থাকবে ফর ট্রান্সপোর্ট সেক্টর, এত% ফর রিক্রিয়েশন, এত% ফর নন মোটরাইজড ভেহিকল, এত% ফর বিল্ডিং। আর যদি আমরা সব বিল্ডিং এর জন্য করে রেখে এই সামান্য একটু রাস্তা ছেড়ে দেই, উই উইল ফেস দ্য সেম সিচুয়েশন ইন ফিউচার টু। কিন্তু ঢাকার ভিতরে এগুলো আনাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কঠিন হবে। তবে এখন যে মাস ট্রানজিটগুলো চলছে, যেমন মেট্রো চলছে, কিছু আপনার কয়েকটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চলছে, আপনার বিআরটি চলছে, এই জিনিসগুলো করতে যাও আপনারা দেখছেন আমরা কত হিমশিম খেয়ে যাচ্ছি। সুতরাং এইখানে আর বড় ধরনের আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমি মনে করি ইনসাইড ঢাকা করার বোধহয় খুব একটা সুযোগ নাই, বরঞ্চ ঢাকার বাইরে করাটাই বোধহয় দীর্ঘমেয়াদে হয়তো অনেক বেশি কার্যকর হবে। জি, অনেক ধন্যবাদ আপনার কাছে। আবারও ফিরবো, আমরা একটা ছোট্ট বিরতিতে যাবার সময় হয়েছে, ফিরে এসে আমরা বাদবাকি আলোচনাটি কন্টিনিউ করছি, সঙ্গে থাকবেন। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা আজকের বিষয় সড়কে শৃঙ্খলা। একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা আমাদের আলোচনার। আমাদের সঙ্গে 4 জন অতিথি, প্রত্যেকের কাছে খুব ছোট ছোট করে 1 মিনিট করে একটু কথা শুনবো। ডক্টর সালেউদ্দিন, আপনার কাছে কিছুক্ষণ আগে ছিলাম, আপনার কাছে একটু পরেই আসি। বরঞ্চ হুমায়ুন রশিদ খলিফা, আপনার কাছে জানতে চাই, আমরা যে বুঝলাম যে অনেক গত কয়েক বছর ধরে একটু করে অগ্রগতি, অনেক রকম জটিলতা, অনেক রকম চ্যালেঞ্জ মোকাবেলা করে, অনেক রকম বাস্তবতা বিবেচনায় করে পরিকল্পনায় কাটছাট করা হচ্ছে, এদিক ওদিক করা হচ্ছে, কিন্তু ধীরে ধীরে নিশ্চয়ই আমরা একটি বাস্তবায়নের দিকেও যাচ্ছি। আমরা তখন আপনি যে বিষয়টি বলছিলেন যে সামনের 1 বছরে কিছু বিষয় হয়তো দৃশ্যমান হবে, আমরা পুরো পরিকল্পনাটি আসলে শুনতে চাই যে মোট কতদিন লাগতে পারে এই পুরো পরিকল্পনাটি বাস্তবায়ন হতে, এবং কি কি বিষয়কে আসলে আপনারা অ্যাকোমোডেট করে নিচ্ছেন আপাতত। একটা কাজে আপনি যখন কি করতে হবে, কেন করতে হবে, কে করবে, কিভাবে করা হবে,
এই প্রশ্নগুলো কিন্তু মোরলেস কিন্তু আমরা আচ্ছা, ডক্টর আপনার সালেউদ্দিন already কথা বলছেন। এটা আচ্ছা, ঠিক আছে, জি জি, ঠিক আছে। সরি আমি জি ওই বললাম তো এখানে একটু ডিস্টার্ব হচ্ছে। জি তো আপনার এই কাজগুলো কিন্তু আমরা মোরলে সম্পন্ন করে ফেলেছি। এখন আমাদের যেই কাজটা করা দরকার সেগুলো হলো যে প্র্যাকটিক্যাল বেস মানে ফিজিক্যাল কাজগুলো, যেমন রাস্তাঘাট তৈরি করা, বে তৈরি করা, স্টেশন তৈরি করা, আপনার ধরেন ট্রেনিং ইনস্টিটিউশন তৈরি করা, এই কাজগুলোতে হাত দেওয়া হয়েছে আর কি। সাথে সাথে প্রায়লি আমরা একটা পাইলট প্রজেক্ট করারও চেষ্টা করছি। আমি খুব একটা নিরাশ নই যে আমরা খুব একটা পিছিয়ে আছি তা নই। এমনি আমরা প্যান্ডেমিকের জন্য প্রায় 8 মাস পিছিয়ে ছিলাম। তারপর আমাদের আবার এখানে ইলেকশন হলো, সেখানেও 1 মাস পিছিয়ে ছিলাম। তারপরে আবার কাজ শুরু করেছি এবং যেভাবে আমি লক্ষ্য করেছি আমাদের মাননীয় মেয়র তাপস সাহেব এবং আমাদের আতিক সাহেব যেভাবে ওনারা চেষ্টা করছেন, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই একটা ভালো ইতে আসতে পারবো, একটা সিচুয়েশন আসতে পারবো। এবং এই জন্য এই জায়গা জমিটা যদি তাড়াতাড়ি পাওয়া যায় তাহলে কাজটা দ্রুত হবে। বলা যাবে না এটা 1 বছর লাগবে কি 6 মাস লাগবে, এটা বলা কঠিন হবে আর কি। আমরা চাচ্ছি জায়গা জমিগুলো যাতে আমাদেরকে তাড়াতাড়ি দেওয়া হয়। আমরা আসলে সেই আশাবাদে বিশেষ করে থাকতে ট্রেনিং চাই। এর বিষয়টা জি আমি জি জি যে ট্রেনিং এর বিষয়টা আমি একটু বলি। ট্রেনিংটা ইট ইজ দ্য ফান্ডামেন্টাল আপনার ডিমান্ড অফ দ্য হোল প্রজেক্ট। আপনি আমাদের দেশে ট্রান্সপোর্ট সেক্টর কোনো লোকই নাই। আপনি শুধু মেকানিক আর ড্রাইভার নিয়ে চিন্তা করে আপনার ট্রান্সপোর্ট সেক্টর চালাতে পারবেন না। এই জন্য আমরা 2টা একাডেমির কথা বলেছি, যেখানে আপনার ট্রান্সপোর্ট ম্যানেজার তৈরি হবে, ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার তৈরি হবে, যেখানে আপনার ট্রান্সপোর্ট ইকোনমিস্ট তৈরি হবে, যেখানে আপনার ট্রাফিক ইঞ্জিনিয়ার তৈরি হবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ার তৈরি হবে। এগুলো নাই আমার দেশে। আমি এক ড্রাইভারে দিয়ে বসে আছি, ওই ড্রাইভার বেচারা যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই ড্রাইভারকে ধরিয়ে আমরা তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে যাই, কিন্তু তার কারণেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এইটা কিন্তু বের করা খুব কঠিন ব্যাপার। ওইখানে পারপার্শ্বিকতা আছে, রাস্তার জিওমেট্রির বিষয়টা আছে, ওইখানে আপনার ফলে গাড়ির সবকিছুকে আসলে ফিটনেসের অ্যাকোমোডেট আছে। করে একটা সমন্বিত পরিকল্পনাটা আসলে আমাদের করা উচিত এবং সেভাবে আমাদের এগিয়ে এগোনো উচিত। Exactly. অনেক ধন্যবাদ ডক্টর সালেউদ্দিন। আমরা হুমায়ুন রশিদ খলিফা এবার আপনার কাছে যেতে চাই। নিশ্চয়ই আপনি প্রশ্নটি আগে শুনেছেন, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম, একটু ছোট করে শুনবো আপনার কাছে। জি, না আসলে কাজটা যত সহজ মনে হচ্ছে আমাদের কাছে বা যত ছোট মনে হচ্ছে, বিষয়টা আসলে অতটা ছোট না। যেমন আমরা বললাম যে আপনার বাস কন্ট্রোল সেন্টার বানাতে হবে, ওখানে অনেক কিছু লোকজনের দরকার আছে, এক্সপার্ট লোকের দরকার আছে। একটু আগে সালাউদ্দিন সাহেব যেটা বললেন, শুধুমাত্র ড্রাইভার আর মেকানিক দিয়ে তো চলে না। আমার ফ্লিট, যেমন আমি একটু আগে বলছিলাম যে আপনার ফ্লিট ডিজাইন করতে হবে প্রপারলি, যে কতটা গাড়ি চলবে, কখন কতটা গাড়ি ছাড়বে, কতক্ষণ পর পর হেড অন টাইমটা কি হবে। এই সব জিনিসগুলোকে ঠিক করার জন্য ফ্লিট ম্যানেজমেন্টের জন্য প্রপার লোক দরকার হবে আমাদের। তারপরে আপনার এমনকি ডিপো ম্যানেজমেন্টের জন্য প্রপার লোক দরকার হবে। আমার ডিপো ম্যানেজমেন্টের দরকার আছে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে, আমরা তো নিরাশ হই না, আমরা 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 মনে করি যে এই সবই হবে আলটিমেটলি। হয়তোবা আমাদের একটু অন্যদের তুলনায়, অন্য দেশের তুলনায় একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু আমরা এগুলো শেষ পর্যন্ত এগুলো অ্যাচিভ করব, এটাই আমাদের মানে আশা। আমরা একটু আসলে মাঝখানে ঠিকই একটু আশার বলি সঙ্গে যেটা, সুর মিলিয়ে আমরাও আশাবাদী হতে চাই। অনেক ধন্যবাদ হুমায়ুন রশিদ খলিফা। আমরা আজকে আর আপনার কাছে ডিটেল শুনতে পেলাম না, আমরা আরেকদিন নিশ্চয়ই একটু বড় করে শুনবো, আরেকদিন একটু লম্বা সময় নিয়ে। আমরা সাদিকুর রহমান হিরুর কাছে শুনতে চাই। অনেক রকম সমস্যার কথা আমরা জানি, শুনে আসছি বহু বছর ধরে, অনেক রকম জটিলতা, তবে সবই তো আসলে একটু একটু করে সমাধান করে আমাদেরকে একটি শৃঙ্খলাপূর্ণ একটা পরিস্থিতির দিকে যেতে হবে। আমরা তো রাস্তাঘাট, আমাদের সড়ক নিরাপদ করতে চাই, সুশৃঙ্খল করতে চাই, তাতে সবারই উপকার, সবারই লাভ। কি মনে হচ্ছে, শেষ কথা কি যোগ করবেন? ধন্যবাদ। অধ্যাপক ডক্টর শামসুল হক সাহেব, বুয়েটের সাবেক পরিচালক, উনি একটা পত্রিকায় লিখেছেন, সোশ্যাল ক্রসফায়ারের শিকার বাস চালক জমির হোসেন। আমরা সোশ্যাল ক্রসফায়ারের মধ্যে আর পড়তে চাই না। জমির হোসেনের ব্যাপারটা উনি ভাবে লেখছেন। আমরা আবারও বলতে চাচ্ছি যে আমরা চাই যে আমাদের চালকদের ট্রেনিং দেওয়া হোক এবং তারা যেন যোগ্য হয়ে গাড়ি চালায়। আর আমি আশাবাদী অবশ্যই সালেহ স্যারের মতো। আমি বিশেষ করে মেয়র জনাব তাপস ভাই এবং আতিক সাহেব যেভাবে 2টা মিটিং করলো, এবং আমি গত মিটিংয়ের একটা কথা বলতে চাই যে উত্তরা একটি চক্রকার একটা সার্ভিস বিআরটিসি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু করোনার কারণে তারা লস হয়েছে বলে ওরা হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, ডিটিসি কে জানায় নেই। এটা কিন্তু তাপস সাহেব কিন্তু সিরিয়াসলি তাদেরকে ধরছে, বিআরটিসি কে, যেটা টাকা তো যাবে সরকারের।
একটা অর্থ বছরের জুন টু জুন না হওয়া পর্যন্ত আপনারা কেন সার্ভিসটা বন্ধ করলেন? অতএব এইভাবে করতে পারবেন না। উনি বলতে চাইছে স্পষ্ট, 2 মেয়রই বলছে যে আমরা শুধু কথা না, আমরা কথার সাথে কাজ দেখতে চাই এবং যেটা বলবেন সেটা যেন বাস্তবায়িত হয়। আমরা মানুষ যদি আমাকে বলে না, আমাদেরকে না বলে যে আমরা ফ্রড করছি বা আমরা কথার সাথে কাজে মিল লাগছি না। তো আমি যেহেতু ওনার যে বক্তব্য পেয়েছি ওনাদের দুজনেরই, আমি অবশ্যই বিশ্বাস করি ইনশাল্লাহ যে প্রক্রিয়া যাচ্ছে এটা সহসায় হবে। তবে আমি অনুরোধ রাখবো সবাইকে যে চালকদের বিষয়টা যেন সবাই একটু গুরুত্ব সহকারে দেখে, যেহেতু ট্রেনিং এর ব্যবস্থাটা খুবই জরুরি, যেহেতু জমি আসে নাই, দেওয়া হয় নাই বা দিতে পারছে না, জরুরি ভিত্তিতে যেখান থেকে হোক কিছু ল্যান্ড দিয়ে, সেটা ডিটিসি হোক অথবা মালিক শ্রমিকের মাধ্যমে হোক, যাতে আমরা চালকদেরকে প্রশিক্ষণ দিতে পারি, তাদেরকে আমরা বুঝাইতে পারি যে কিভাবে একটা সুন্দর সার্ভিস চালু করা যায়। সেভাবে আমি সবার কাছে অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ সাদিকুর রহমান হিরু। আমরা শেষ লাইনটি শুনবার জন্য স্থপতি মুবশির হোসেনের কাছে যাব, আজকের আলোচনা শেষ করে দেবার জন্য। স্থপতি মুবশির হোসেন। ধন্যবাদ। মানুষকে যদি আমরা বাঁচাতে চাই, সুস্থ ট্রান্সপোর্ট ব্যবস্থা করতে চাই, তাহলে আমাকে সবার আগে, আমি এই পুরো আলোচনার মধ্যে দেখলাম ড্রাইভারদের ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করতেছি, জায়গা খুঁজতেছি। রাজুকের কাছে কালকেই অ্যাপ্লাই করেন, আমি 5 স্টার হোটেল করব, ইউ উইল গেট দ্য ল্যান্ড। অর্থাৎ ওই যে আমি শুরুতে বললাম সমন্বয়, রাস্তাতে লেনের দাগ দেওয়া হবে। ঢাকা শহরের রাস্তার মালিক কয়জন আপনারা জানেন? রাজুকের কিছু রাস্তা আছে, কিছু সিটি কর্পোরেশনের আছে, আবার 2 সিটি কর্পোরেশনের। এক সিটি কর্পোরেশন রাস্তা করার পারমিশন দিয়ে দিচ্ছে, আরেক সিটি কর্পোরেশন দাগ দিচ্ছে। যে দাগ এবং খোঁড়া এবং মালিকানা সমন্বয় করার কোনো ব্যবস্থা নাই, সেগুলি যদি এই অবস্থার ভিতরে, এই ব্যবস্থাপনার মধ্যে যদি না আনা হয়, যেটা আপনার এখানে অসংখ্যবার বলেছি, এক সন্তানের 50 পিতা, যে যতই ভালো করতে চাক কোনোদিন সেটা করা সম্ভব না। অর্থাৎ সমন্বিত ব্যবস্থাপনার মাথায় যে ছাতিটি থাকবে, অর্থাৎ জনপ্রতিনিধি, এই মানুষকে যদি নিয়ে আসতে পারেন, তার হাতে ক্ষমতা দিতে পারেন, তাহলে এই জিনিসগুলি বাস্তবায়ন করা সম্ভব। ঢাকাতে রাস্তা সম্পর্কে সমস্ত কিছু বলা হচ্ছে, ড্যাবেজে ডিটেল এরিয়া প্ল্যানে কমপ্লিটলি বলে দেওয়া হয়েছে 8 ফিট রাস্তার মধ্যে বাড়ি বানানো যাবে। তারপরে নতুন কোনো বাড়িতে পার্কিং করা যাবে না, পার্কিং ছাড়াই। তাহলে গাড়িগুলি কোথায় থাকবে? অর্থাৎ রাস্তাকে সংকুচিত করা হবে। এবং এগুলি মেয়র সাহেব কিন্তু জানেন না, তার ঢাকা শহরে এই ঘটনাগুলি ঘটছে, ঘটানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে কোথায় আমরা যাব? আমি বারবার এই কথা বারে আসলে ঘুরে ফিরে আমরা এই কথাগুলো বারে বলছি এবং শুনছি, কিন্তু একটা কথা আমি খুব জোর দিয়ে বলবো, আমাদের শেষ করে দিতে হবে। ট্রান্সপোর্টকে সঠিক করতে চাই, মানুষ বাঁচাতে চাই, ড্রাইভারদের ব্যাপারে আমাদের সমস্ত ব্যবস্থাপনা নিতে হবে। একটি ড্রাইভার পেশাব করতে চাইলে তার পেশাবের জায়গা নাই, আপনি চিন্তা করতে পারেন এটা। এরকম আসলে অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে হয়তো সব পক্ষকে সঙ্গে নিয়ে সবার সদিচ্ছায় নিশ্চয়ই একটা ভালো সমাধান আমাদের জন্য হয়তো অপেক্ষা করছে। আমরা এই আশাবাদ ছাড়া আর কি বা করতে পারি। তবে আলোচনাটি আমরা অব্যাহত রাখবো। আজকের আলোচনা আমরা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য, এবং একই সঙ্গে দর্শক বিদায় নিচ্ছি আজকে আলোচনা শেষ করে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন টেলিভিশন সেটের সামনে কিংবা অনলাইনে, তাদের সবাইকে অনেক ধন্যবাদ।